নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাপি গল্পের শেষ পর্বটি আজ আমরা শোনাতে চলেছি। তার আগে যে সমস্ত বন্ধুগণ এই গল্পের প্রথম পর্বটি শুনতে চান, তাদের জন্য জানানো থাকলো এই গল্পের প্রথম অংশের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই গল্পের প্রথম অংশটি শুনতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই গল্পের শেষ পর্বটি শুরু করা যাক। আমি তো তোমার কথাই ভাবছিলাম। সকালে তোমাদের বাড়ি যাব ঠিক করেছিলাম। কাল রাতে ভিজেছ, জ্বর টর আসেনি তো? না না, আমি ঠিক আছি। আপনাকে একটা কাজ করতে হবে। কি? একবার পুলিশ স্টেশনে যেতে হবে। গাড়িটা নিয়ে চলে যান, 5 মিনিটেই পৌঁছে যাবেন। আমি চিনি না যে। এখান থেকে সোজা চলে গিয়ে প্রথম ডান দিকের যে রাস্তাটা পাবেন, সেইটা ধরে একটু এগোলেই দেখতে পাবেন। সেখানে গিয়ে কি করব? এখানে পুলিশ ডেকে নিয়ে আসবেন। পুলিশ? কেন? বলবেন রজত পাণ্ডেকে এই সরাইখানায় বন্ধ করে রাখা হয়েছে, ওরা এসে অ্যারেস্ট করুক। আমার কথা ওরা শুনবে? না শুনলে আমার নাম বলবেন। বলবেন বাপি পাঠিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন এখানকার কাউকে কিন্তু বলবেন না। তাহলেই হবে? তাই তো মনে হয়। আর দেরি করবেন না, আপনি যান। আমি পোশাক বদলে নিয়ে ঘরের বাইরে আসতে গিয়ে থমকে দাঁড়ালাম। দরজার কাছে বাপি তো নেই। তাছাড়া দরজা ভেতর থেকে খিল দেওয়া। তাহলে ও এলো কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। বাপির কথা মতো পুলিশ স্টেশনে যাওয়ার তাড়ায় আমি আর সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলাম। বারান্দায় ওই শীতের মধ্যেই তখন দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। তাদের মধ্যে ম্যানেজারকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। পাখি ডাকা ভোরে আমাকে বেরোতে দেখে ওরা অবাক হয়ে তাকিয়েছিল। ওদের চেহারা ঝোড়ো কাকের মতো, চোখে মুখে ভয় ভয় ভাব। ম্যানেজার এগিয়ে এলেন। কোথায় যাচ্ছেন এখন? মনে পড়ল বাপির নিষেধের কথা। বললাম, আমি একটুখানি ঘুরে আসছি, 10 মিনিটের মধ্যে আসব। তা আপনারা এখানে কি করছেন? জানতাম প্রশ্নের সঠিক উত্তর পাব না, কিন্তু উনি যে বেশ বিপদে পড়েছেন বুঝতে পারছি। আর সারা রাত ঘরের বাইরে যে গোলমাল হয়েছে তা বোধ হয় এরাই করেছেন। কিন্তু কেন? কেনর উত্তর খোঁজার সময় তখন আর নেই। আমি গিয়ে গাড়িতে বসলাম। বাপির পথ নির্দেশ মতো এগিয়ে চললাম থানার দিকে। গত রাতের দুর্যোগের জন্য থানার সকলেই জেগেছিলেন। শেষ রাত্রিরে আমায় হন্তদন্ত হয়ে আসতে দেখে ওরা খুব একটা অবাক হলেন না। কাল যেরকম ধস নেমেছে তাতে 2-4 জনের মারা না যাওয়াটাই অস্বাভাবিক। তাছাড়া বাড়ি ঘরদোরও তো ভেঙেছে। আমাকে ওরা ক্ষতিগ্রস্তদের একজন ভেবে নিলেন। একজন বললেন, শেষ রাত্রিরে কি মনে করে? আপনাদের একবার আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে? আপনার সঙ্গে? কোথায়? কেন? সরাইখানার নাম বলে বললাম। কেন যেতে হবে তা অবশ্য বলতে পারব না। সে আবার কি? আমরা অত্যন্ত টায়ার্ড। সকাল হোক, তারপর দেখা যাবে। তা আগে আপনার অভিযোগটা কি বলুন তো? আমার তো কোনো অভিযোগ নেই। অফিসার ভদ্রলোকের চোখ তখন কপালে। আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, সাত সকালে আমাদের সঙ্গে রসিকতা করতে এসেছেন নাকি? কেটে পড়ুন। বুঝতে পারলাম অফিসার ভদ্রলোক আমায় পাগল টাগল কিছু একটা ভাবছেন। উনি আর আমায় কথা বলতে দেবেন না।
তাই খড়কুটো ধরে ভেসে ওঠার চেষ্টায় আমি বললাম, আমাকে বাপি পাঠালো আপনাদের নিয়ে যাবার জন্য। আমার কথা শেষ হলো না। পুলিশ অফিসারটি তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি বললেন? বাপি পাঠালো? হ্যাঁ, বাপিই তো। আপনি ওকে চেনেন? চিনতাম না, কাল সন্ধ্যের পর ওর সঙ্গে আলাপ। আমি কোথায় যাব শুনে ও কাল রাত্রিরে সেখানে যেতে বারণ করে ওই সরাইখানায় পৌঁছে দিয়েছিল, আর আজ শেষ রাত্রিরে আমায় ঘুম থেকে তুলে আপনাদের কাছে পাঠালো। আমার কথাগুলো ওরা গিলছেন প্রথমটায় বুঝতে পারি, তবে এ কথা বুঝেছিলাম বাপি নামটা শোনার পর ওদের হাবভাব একদম বদলে গেছে। চটপট সকলে তৈরি হয়ে নিয়ে বললেন, আপনি গাড়ি নিয়ে এগিয়ে যান, আমরা পেছনে আসছি। ওরা তাড়াতাড়ি পুলিশের গাড়িতে গিয়ে উঠলেন। আমিও আমার গাড়িটা নিয়ে সরাইখানায় ফিরে চলি। তখন আকাশ পরিষ্কার হয়নি, দু চারটি তারা শেষবারের মতো পৃথিবীকে দেখে নিচ্ছে। পূব দিকে পাহাড়ের মাথায় নতুন দিনের সূর্যের ঘুম ভাঙার তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল প্রায় সারা রাত দুর্যোগ গেছে, এখন সব শান্ত, কিন্তু দুর্যোগের চিহ্ন সর্বত্র। পাখিদের ঘুম ভাঙছে এক এক করে। এই সময়টা কোনোদিন পথে বেরোয়নি, তাই জানতাম না ব্রাহ্ম মুহূর্ত এত সুন্দর। সরাইখানায় পৌঁছতে বেশি সময় লাগলো না। আমি গাড়ি থেকে নেমে দু চার পা যেতে না যেতেই পুলিশের গাড়িটা এসে থাম। অফিসার ছুটে এসে ম্যানেজারের সামনে দাঁড়ালেন। হুজুর, এবারের মতো ক্ষমা করুন। ক্ষমা আপনাকে। আপনি আবার পান্ডেকে শেল্টার দিয়েছেন। কোথায় তারা? ওই যে ওই ঘরে। পুলিশ অফিসার আর ম্যানেজারের কথা শুনে আমি রহস্যের গন্ধ পেয়ে থমকে দাঁড়িয়েছি। অফিসার হাতে পিস্তল নিয়ে ততক্ষণ দরজার সামনে, রাইফেল হাতে কজন পুলিশ তার পাশে। কিন্তু বাপিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? বাপিকে নিয়ে ভাবার সময় তখন আর ছিল না। শিকল খুলে অফিসার ততক্ষণে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমি পায়ে পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল। ঘরের মধ্যে চারজনের হাতে তখন হ্যান্ডকাপ পরিয়ে দিচ্ছেন পুলিশ অফিসার। লোকগুলোকে কাল সন্ধ্যের পর সরাইখানায় এসেই দেখেছিলাম। ওদেরই একজন বাপির নাম শুনে বলেছিল, বস চলুন পালিয়ে যাই। ওরা ভয় ঠক ঠক করে কাঁপছে। কিন্তু ব্যাপারটা কি? আমি মাথামুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। ওদের নিয়ে গিয়ে গাড়িতে তুলতে তুলতে অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনার ঘরে গিয়ে বসুন, আমি আসছি এদের থানায় পাঠিয়ে দিয়ে। ঘরে গিয়ে বিছানার ওপর বসলাম। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। ম্যানেজার যদি আশ্রয় দিয়ে থাকবেন, তাহলে শিকল তুলে ওদের আটকে রেখেছিলেন কেন? তাছাড়া ওদের কাছে অস্ত্র আছে, ইচ্ছে করলেই দরজা ভেঙে ওরা পালিয়ে যেতে পারত। সে চেষ্টাও ওরা করেনি, উল্টে ভয়ে কাঁপছিল। ব্যাপারটা কি? পুলিশের গাড়িটা চলে যাওয়ার শব্দ কানে আসতে না আসতেই অফিসার ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন, বাপি আপনাকে কি বলেছিল? থানায় গিয়ে আপনাদের ডেকে আনতে বলেছিল। আমি যে থানায় যাচ্ছি সে কথাটা এখানে কাউকে না বলতেও বলেছিল। পুলিশ অফিসারের মুখে হাসি খেলে গেল। 2 কাপ গরম চা নিয়ে সরাইখানার কাজের ছেলেটা ঘরে এসে ঢুকল। আমাদের দুজনের হাতে চায়ের কাপ তুলে দিয়ে বললে, ম্যানেজার বাবু আপনাদের সঙ্গে কথা বলতে চাইছেন স্যার। একটু পরে এই ঘরে আসতে বলিস। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাপি ছেলেটাকে? ওর নাম শুনলে সকলে কিরকম যেন হয়ে যান। আপনারাও দেখলাম লাফিয়ে উঠে চলে এলেন। আপনি এখনো কিছু বুঝতে পারেননি? কি?
পুলিশ অফিসার আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, বাপি মারা গেছে 10 বছর আগে। কি? আমার গলা আর্তনাদের মতো শোনালো। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কাল সন্ধেবেলা যে আমার পাশে বসে এলো আর শেষ রাত্রিরে আমায় ঘুম থেকে তুলে যে আপনাদের কাছে পাঠালো, সে তাহলে... আমি কথা শেষ করতে পারলাম না। কনকনে ঠান্ডার মধ্যেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। পুলিশ অফিসারের কথা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। বাপি যদি 10 বছর আগে মারাই গিয়ে থাকে, তাহলে সে কাল অতক্ষণ আমার সঙ্গে ছিল কি করে? আমার সঙ্গে অত গল্প করলো, আমায় থানায় পাঠালো, তাহলে সে কে? তবে কি সে... একটা ঠান্ডা রক্তের স্রোত আমার শিরায় শিরায় বয়ে যায়। পুলিশ অফিসার ভদ্রলোক বললেন, বাপির বাবা এখানকার ওসি ছিলেন। তিনি এই অঞ্চলের গুন্ডা বদমাইশ আর স্মাগলারদের ঠান্ডা করে রেখেছিলেন। ওকে ওরা জমের মতো ভয় করত, কিন্তু কিছুতেই এই রজত পান্ডের দলটাকে ধরতে পারছিলেন না। ওর সাকরেদদের অবশ্য ধরে ধরে ফাটকে পুড়েছিলেন। তার বদলা নিতেই ওরা বাপিকে খুন করে। খুন করে? হ্যাঁ, খুন ছাড়া আর কি বলবো। সেদিনও কালকের মতো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল দুপুরের পর থেকে। বাপি স্কুল থেকে বেরিয়ে একটা গাছতলায় দাঁড়িয়েছিল। ঝড় বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছিল না। তখনই রজত পান্ডের গাড়িটা এসে ওর পাশে দাঁড়াল। বাড়ি পৌঁছে দেবে বলে গাড়িতে উঠতে বলল। বাচ্চা ছেলে, অত কিছু না ভেবেই গাড়িতে উঠে বসল। পরদিন সকালে বাপির থ্যাতলানো শরীরটা পাওয়া গিয়েছিল খাদের নিচে। কাল ছিল বাপির জন্মদিন। ওই একটি দিন অনেকেই বাপিকে দেখেছে। শুধু তাই নয়, অনেক অ্যান্টি সোশ্যালকে সে ধরিয়েও দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেও রজত পান্ডেকে ধরতে পারি। বাপির দৌলতে আজ পারলাম। আসলে নিজের খুনিকে বাপি ধরিয়ে দিল। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। কি? বাপিকে দেখে আমার তো ভয় করেনি, আর 5টা ছেলের মতোই মনে হয়েছে। কিন্তু ম্যানেজার, এখানকার কর্মচারী আর রজত পান্ডেরা অত ভয় পেয়েছিল কেন? ওরা যে সত্যি কথাটা জানত। তাছাড়া আপনি বাপিকে দেখেছেন স্কুলের পোশাকে। ওরা দেখেছে বাপির থ্যাতলানো রক্তাক্ত চেহারা। রজত পান্ডেদের আটকে রেখেছিল বাপি। আমরা আসার আগে পর্যন্ত ওই এখানে পাহারা দিচ্ছি। সে কি? আপনি কি করে জানলেন? ম্যানেজার আর রজত পান্ডে সেই কথাই বলেছে। তা না হলে ম্যানেজার তো প্রথম সুযোগেই রজত পান্ডেকে এখান থেকে পাচার করে দিত। রজত পান্ডেও আমাদের আসার অপেক্ষায় বসে থাকতো না। ওর বাপার মতো বাপিও অ্যান্টি সোশ্যালদের যোগ। পুরো ব্যাপারটাই আমার কিরকম অবিশ্বাস্য লাগে। অফিসার বললেন, বিশ্বাস হচ্ছে না তো? থানায় চলুন, বাপির ছবি দেখিয়ে দিচ্ছি।